ক্রোয়েশিয়ার জন্য সুখবর। যারা আপনারা এখানে আসতে যাচ্ছেন তাদেরকে 3 বছরের ওয়ার্ক পারমিট দিবে এবং 3 বছরের টিআরসি। তার সাথে সাথে আরো অনেক যে বিষয়গুলো রয়েছে, আপনাদের এখানে আসার পরে যে আপনারা কাজ খুঁজে পাচ্ছেন না, আপনার কোম্পানি টিআরসি কাট করে দেন, আপনারা চাইলে কোম্পানিতে অন্যখানে যে কাজ করতে পারেন না, এই সব ব্যাপারও আমূল পরিবর্তন। এখন যাকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি 1 নম্বর প্রতারক। আমি আমার গত ভিডিওতে বলেছিলাম, বাট এই ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা বলতেছেন ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে যাবে জানুয়ারি, ফেব্রুয়ারি বা ডিসেম্বর, এগুলোতে কাজ হবে না, বিভিন্ন ধরনের রিমার্স। আবার অনেকেই বলতেছেন আপনাদেরকে কিছু কোম্পানিতে ডিপোজিট রেখে তারপরে ক্রোয়েশিয়া যেতে হবে, বিভিন্ন ধরনের রিমার্স চলতেছে এখন বাংলাদেশে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো ক্রোয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। এই ভিডিওতে আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো যে নিয়মগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে সে বিষয়ে, এবং এই নিয়মের ফলে আপনাদের কি কি অসুবিধা হতে পারে সে বিষয়ে। তার সঙ্গে কথা বলবো যে বর্তমানে বাংলাদেশের রিমার্স গুলো চলতেছে যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে যাবে, তারপর ভিসা রেশিও খারাপ যাচ্ছে, বিভিন্ন ধরনের কথাবার্তা চলতেছে সে বিষয়ে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইয়েরা আপনারা ক্রোয়েশিয়া আসতে যাচ্ছেন। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে নিয়ম নীতিগুলো পরিবর্তন হচ্ছে সেইগুলো। আমি গত ভিডিওতে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট সেখানে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছিলেন যে এটা হচ্ছে না বা আদৌকে এইভাবে সম্ভব কিনা। এর জন্য আমি আজকে প্রমাণ সহ আপনাদেরকে জিনিসটা উপস্থাপন করতেছি। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্যানজেন নিউজ। এটা একটা মানে স্যানজেন কান্ট্রির জন্য ভালো একটা সংবাদ মাধ্যম। সেখানে স্পষ্ট লেখা আছে তারা ফরেন যে কর্মীগুলো, আমরা যারা এক কথায় আমরা যারা থার্ড ন্যাশনালিটি কান্ট্রি থেকে আসতেছি বা নন ইউরোপিয়ান যে দেশগুলা এগুলা থেকে যারা আসতেছি, মানে এশিয়া মহাদেশ থেকে আমরা যারা আসতেছি, তাদের ব্যাপারে এই নিয়মটা প্রযোজ্য হচ্ছে। বাট সেটা কিছু শর্ত সাপেক্ষে, শর্তর বিষয়গুলো পরে আসতেছি। এখানে তারা স্পষ্ট বলে দিয়েছে যে এখন থেকে আপনাদের যে পারমিটটা সেটা 3 বছরের হবে এবং যে টিআরসি কার্ডটা সেটা 3 বছরের হবে। সো এটা একটা গুড নিউজ আমাদের সবার জন্যই। সো এক্ষেত্রে আমি বলবো আমরা যারা বিগত দিনে বিভিন্ন ধরনের টেনশনে ছিলাম বা আগে যে জিনিসগুলো হতো, দেখা যাচ্ছে কোম্পানি আমাদেরকে ছুটি দিলে আমরা একটা টেনশনে থাকতাম যে আমরা আবার এখানে আসতে পারবো কিনা, তার উপর টিআরসি কার্ড করে দিত না, বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো হতো এখন আর সেটা হচ্ছে না। তার কারণ হচ্ছে আপনাকে 3 বছরের টিআরসি কার্ড করে দিবে, সেটার উপর বেসিস করে আপনি চাইলে এই 3 বছর এখানে মানে একদম বৈধভাবে থাকতে পারবেন। আপনি চাইলে বাংলাদেশে যেতে পারবেন, আপনি চাইলে যে দেশ থেকে আসেন সেই দেশে যেতে পারবেন, অবাধে যে স্যানজেনভুক্ত যে দেশগুলো রয়েছে সেগুলোতে ঘোরাফেরা করতে পারবেন। এটা একটা ভালো অপরচুনিটি আমাদের জন্য। সো আমি বলবো এই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাতে চাই তো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে ভালো একটা মাধ্যম দিয়ে এখন আবেদন করতে হবে। তার কারণ হচ্ছে নিয়ম যেহেতু চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন আগে যেরকম ভাবে ঢালাওভাবে ভিসা দিত সেই জিনিসটা এখন একটু কমে আসবে। এই বিষয় একটু পরে আসতেছি। তো চলুন 2 নাম্বার যে বিষয় সেটাই কথা বলি। দেখেন এখন আগে আপনি যে কি করতেন, দেখা যাচ্ছে আপনি একটা কোম্পানিতে আসছেন, এখানে যদি আপনার কাজ ভালো না লাগতো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অন্য কোনো কোম্পানিতে যদি কাজ করতে চাইতেন সেক্ষেত্রে আপনার মেইন যে কোম্পানি বা আপনি যে কোম্পানিতে আসছিলেন তাদের কাছ থেকে একটা অনুমতি নিতে হতো। এখন আর সেই জিনিসটা লাগবে না, আপনি স্ট্রেট ফরওয়ার্ড আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা একদম স্পষ্টভাবে বলে দিয়েছে এখন যদি আপনি অন্য কোনো কোম্পানিতে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার কোনো এনওসি পেপার বা কোনো অনুমতি লাগবে না। আপনি অন্য যে কোম্পানিতে যাবেন সরাসরি সেখানে গিয়ে আপনি কাজ করতে পারবেন কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্টে সাইন করে। তো চলুন এবার 3 নাম্বার যে বিষয়টা সে ব্যাপারে কিছু কথা বলি। দেখা যাচ্ছে যে আগে বেসিক্যালি কি হতো, আপনি যদি এখানে আসতেন দেখা যাচ্ছে অনেক কোম্পানি তো আপনাদেরকে রিসিভ করে না। এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখেন যদি রিসিভ না করে কি করতে পারেন। যদি আপনাকে এখানে আসার পরে কোম্পানি রিসিভ করে এবং আপনি যদি 12 ঘন্টা বা দেখা যাচ্ছে 10 ঘন্টা, অনেক সময় দেখা যাচ্ছে যদি কাজের চাপটা বেশি থাকে, বেসিক্যালি 8 ঘন্টা ডিউটি থাকে, বাট অনেক সময় কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু বেশি সময় করে, বাট তারা আপনাকে পয়সা দিবে। বাট দেখা যাচ্ছে অনেক কোম্পানি কি করে যে আপনাকে ঠিক টাইম মতো আপনার স্যালারিটা দিচ্ছে না বা আপনাকে স্যালারি দিতে গড়িমসি করতেছে বা বিভিন্ন ধরনের একদম ভুজং ভাজং কাজ করতেছে, যে আপনাকে কষ্ট করে নিচ্ছে, কাজ করে নিচ্ছে, আপনাকে এটা সেটা বলতেছে যে না আপনি কাজ ঠিকভাবে করতে পারতেছেন না, আপনাকে স্যালারি কম দিব বা স্যালারি দিবে না, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। সো এখন এই ক্ষেত্রে যদি এটা আপনি ওই দেশের যে ফরেন মিনিস্ট্রি সেখান থেকে যদি একটা অনুমতি নিয়ে আপনি যদি সেখানের কোনো নিকটস্থ থানাতে যোগাযোগ করেন এবং আপনার এই কমপ্লেনটা যদি আপনি ভালোভাবে প্রুভ করতে পারেন, তাদেরকে বলতে পারেন এভরিথিং যে আপনার কন্ট্রাক্ট লেটার এটা ছিল, আপনাকে এটা দিচ্ছে না বা এভাবে হচ্ছে, বা যে সমস্যাগুলো আপনার সঙ্গে হচ্ছে সেই সমস্যাগুলো যদি আপনি তাদেরকে খোলামেলা বলতে পারেন, তো তাহলে সঙ্গে সঙ্গে আপনার সেই পুলিশ স্টেশন থেকে আপনার সেই কোম্পানির উপর বা সেই মালিকের উপর স্টেপ নেওয়া হবে। স্টেপটা কি হচ্ছে, সরাসরি তাদের উপর কেস হয়ে যাবে। আমরা বাংলাদেশে যেটাকে আপনার এফআইআর বলি বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি, সরাসরি কেস হয়ে যাবে। তার কারণ হচ্ছে
সেই ফরেন মিনিস্ট্রি থেকে এখন যতগুলা কোম্পানি রয়েছে তাদের সবাইকে অলরেডি মেল করে দেওয়া হয়ে গেছে যে আপনারা আপনাদের যে এমপ্লয়ার গুলো থাকবে তাদের স্যালারি গুলো ঠিকভাবে দিবেন, আর যদি না দেন তাহলে আমরা এই ব্যবস্থাগুলো নিব। তো আশা করি এটাও একটা ভালো এবং খুশির খবর আমাদের জন্য। তো চলুন এবার 4 নাম্বার যে বিষয়টা সেটার ব্যাপারে কথা বলি। আর এই বিষয়টা শোনার পরে আমি মনে করি আপনারা মানে খুশিতে আত্মহারা হয়ে যাবেন, তার কারণ এটা খুশিতে আত্মহারা হওয়ার মতো একটা নিউজ। এই যে এখন আপনাদের যে টিআরসি কার্ডটা 3 বছর করে দিবে, আগে বেসিক্যালি এটা কি ছিল, এটা ছিল কোম্পানি বেসড বা আপনি যে মালিকে আছেন সে বা তার আন্ডারে। এখন এই জিনিসটাকে গভর্নমেন্টের আন্ডারে নিয়ে আসা হবে, সেম লাইক আপনার পর্তুগাল, আপনার ইটালি, তারপর ফ্রান্স, এদের মতো। আই মিন আপনার যে টিআরসি কার্ডটা হবে এখন সেটা সরাসরি এদেশের গভর্নমেন্টের আন্ডারে থাকবে। এখন আপনার কোম্পানি ইচ্ছা করলে বা চাইলে আপনার টিআরসি কার্ড ক্যান্সেল করতে পারবে না। আগে যে জিনিসটা হতো, আপনাকে দেখা যাচ্ছে কাজে অ্যাবসেন্ট থাকলে বা কোনোভাবে যদি তারা চাইতো আপনাকে সরাসরি আপনার টিআরসি কার্ডটাকে ক্যান্সেল করে দিত, আপনি অবৈধ হয়ে যেতেন। বাট এখন এই সুযোগটা আর নেই, এখন তারা এটা করতে পারবে না। তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ গভর্নমেন্টের আন্ডারে চলে আসবে। আর যদি গভর্নমেন্টের আন্ডারে আসে তো দেখা যাচ্ছে যে নাগরিক যে সুবিধাগুলা এখন পর্যন্ত যারা ক্রোয়েশিয়ায় আছেন আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করলে বুঝতে পারবেন, তারা যে নাগরিক সুবিধাগুলা এটা একদমই মানে তুলনামূলক কম পাচ্ছিল। ইনশাল্লাহ এই যে নিয়মটা পরিবর্তন আসতেছে এটার জন্য যে নাগরিক সুবিধাগুলো এগুলো আপনারা বেশি পাবেন। আর 5 নম্বরে যে বিষয়টার কথা বলবো, এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার এই টেম্পোরারি কার্ড বা যে রেসিডেন্ট কার্ড আমরা যেটাকে বলে থাকি বা টিআরসি কার্ড, এই জিনিসটা দিয়ে আপনি এখন চাইলে আপনার ইউরোপীয় ইউনিয়নের যতগুলো দেশ রয়েছে সেগুলাতে গিয়ে আপনি কাজ করতে পারবেন। বাট যে দেশে আপনি যাবেন সেই দেশ থেকে আবার আপনার সেই দেশের যে নির্দিষ্ট টিআরসি কার্ডগুলো থাকে বা সেই দেশে যে নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলো থাকে এগুলো ফিল আপ করে আপনি কাজ করতে পারবেন। যে জিনিসটা কেমন, যে যেমন ধরেন আপনার এর মাঝখান থেকে যে জিনিসগুলো বেশি হয়, দেখা যাচ্ছে যে আপনি যদি আগে ক্রোয়েশিয়া থেকে আপনি যদি সেন্ট্রাল ইউরোপে বা অন্য কোনোখানে যেতে চাইতেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার টিআরসিটা ক্যান্সেল হয়ে যেত, আপনি ওখানে গেলে অবৈধ হয়ে যেতেন। কিন্তু এই 3 বছর যতদিন আপনার যে টিআরসি কার্ডের মেয়াদটা থাকবে এতদিন পর্যন্ত আপনারা চাইলে অন্য দেশে গিয়েও বৈধভাবে কাজ করতে পারবেন। তো এটা আমি মনে করি একটা আমূল একটা বড় ধরনের পরিবর্তন। হয়তোবা জিনিসটা আপনাদের ক্লিয়ার না, তো চলুন ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে আপনার যে টিআরসি কার্ডটা সেটা ভ্যালিড থাকবে, আই মিন বৈধ থাকবে। আপনি যে দেশে যান, ফর এক্সাম্পল আপনি পোল্যান্ড আসলেন বা আপনি ইটালি আসলেন, আপনার সেই যে টিআরসি কার্ডটা এটা একটা ভ্যালিড থাকবে, মানে বৈধ মেয়াদ থাকবে। বাট এখানে আসার পরে এটাকে আপনারা কনভার্ট করতে হবে। কনভার্টটা কি, যেমন ধরুন পোল্যান্ডের যে আপনি কাজ করতে যাবেন সেক্ষেত্রে পোল্যান্ড থেকে আপনার আবার টিআরসি কার্ড নিতে হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। মানে আগে যেরকমটা হতো যে আপনি যদি কোনো টিআরসি কার্ড নিয়ে ইউরোপের যে সেনজেনভুক্ত দেশগুলা বা আপনার যে সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলোতে এগুলোতে যদি আসতেন তো দেখা যাচ্ছে যে ওই যে রিফিউজিরা যেভাবে আবেদন করে সেভাবে বৈধ হতে হতো। বাট এখন আর এই জিনিসের প্রয়োজন হবে না। তো এটা একটা ভালো অপরচুনিটি আমাদের জন্য। তো চলুন এবার কথা বলা যাক, সেটা হচ্ছে যে আপনার ভিসা এবং যে পারমিট সে ব্যাপারেও কিছু পরিবর্তন আসতেছে। আগে দেখা যাচ্ছে বেসিক্যালি একটা পারমিট আসতে দেখা যাচ্ছে জাগরিব শহরে যদি হতো সেটা আপনার 4 থেকে 5 মাস বা 6 মাস হয়ে যেত। আপনারা জানেন ক্রোয়েশিয়ার একটা পারমিটের জন্য যদি আপনি আবেদন করেন, যেদিন আপনি এই অনলাইনে যে আবেদনটা করা হয়েছে আপনার পারমিটের জন্য সেই স্ক্রিনশট যে ফরেন মিনিস্ট্রি থেকে যে দেয় সেটা থেকে আপনার কাউন্ট করতে হবে। সেটা থেকে যদি 6 মাসের ভিতরে যদি আপনি পারমিট না পান তো তাহলে দেখা যাচ্ছে আবার নতুন করে আবেদন করতে হয়। বাট এখন সেই জিনিসটাকে আপনার কমিয়ে এনে দেখা যাচ্ছে যে আপনার 2 মাসের ভেতরে আপনার মানে সময় লাগবে, প্রসেসিং যে সময়টা আপনার পারমিটটা সেটা 2 মাসের ভিতরে ইনশাল্লাহ বের হয়ে আসবে। তো এটাও একটা ভালো খবর। আর ভিসার যে বিষয়টা সেটা তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই দেখা যাচ্ছে 60 দিন বা 70 দিনও ভিসা পাচ্ছে। সো পারমিটে বের হওয়ার যে সময়টা এটা অনেকটাই কমে আসবে। আর যদি বাইরের কোনো মানে গ্রাম সাইডের যদি কোনো সিটিতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1 মাস বা 45 দিন এরকম সময় লাগবে আপনার পারমিট আসতে। সো দেখেন এখন ক্রোয়েশিয়া আপনাদের জন্য কতটুকু ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে বা আপনাদেরকে কতটুকু ইজি করে দিচ্ছে সব নিয়মগুলা। বাট এই নিয়মটা কিন্তু এখন না, যারা আপনারা জানুয়ারি থেকে আবেদন করবেন তারা, আর অলরেডি যারা আবেদন করে রাখছেন তারা পূর্বচারিত নিয়মে আপনারা ভিসা পাবেন এবং সবকিছু হবে। বাট আপনি ওই দেশে যাওয়ার পরে যখন এই নিয়মটা বাস্তবায়িত হবে তখন থেকে আপনি এই নিয়মের আন্ডারে আসবেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক এতগুলো সুযোগ সুবিধা যে আপনাকে দিচ্ছে এটার বিপরীতে প্রত্যেকটা জিনিসের যেরকম একটা ভালো দিক থাকে একটা খারাপ দিক থাকে, এটার বিপরীতে আপনার কি কি সমস্যা হতে পারে এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্যার বিষয়ে ফার্স্ট অফ অল আমি বলবো, দেখেন আগে আপনারা যে মানে আবেদন করলে যেভাবে ভিসাটা পেতেন এখন সেই জিনিসগুলো যাচাই বাছাই হবে আগের চাইতে আরো অনেক বেশি।
তার কারণ হচ্ছে আগে বেসিক্যালি কি হতো, দেখা যাচ্ছে অনেকে এভাবে কন্ট্রাক্টে ভিসা বের করে আনতো বা পারমিটটা বের করে আনতো যে আমার এখানে কোম্পানি রয়েছে বাট আমার লোকের দরকার নেই, বাট এখানে অবস্থিত বাংলাদেশি অনেক লোকেরা সেই কোম্পানিকে অফার করতো আমি তোমাকে 3,000 বা 4,000 বা 5,000 ইউরো দিব, আমাকে একটা পারমিট বের করে দাও। সেই কোম্পানি তখন সেই পারমিটটা বের করে দিত। এখন যে এই জিনিসগুলোর হারটা কমে আসবে, তার মানে আপনি অথেন্টিক মাধ্যমে আবেদন করবেন, অথেন্টিক কোম্পানিতে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন 100%। যদি কোনো সাপ্লাই কোম্পানি বা অন্য যে থার্ড পার্টি মাধ্যমগুলো, যে কন্ট্রাকচুয়াল যে কাজগুলো হয়, এগুলোর হারটা এখন একটু কমে আসবে। আর আরেকটা যে অসুবিধা হওয়ার, সেটা আপনার বেসিক্যালি এখনো এটা ধারণার উপর, আমি জানি না এই পরিবর্তনটা হওয়ার পরে তারা এই নিয়মটা চালু করবে কিনা, বাট বিগত দিনে দেখা যাচ্ছে অনেক দেশে এই নিয়মগুলো চালু করছে। সেই ধারাবাহিকতা আমি বলতেছি, যদি এই নিয়মগুলো চালু হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা, সেটা হয়তো আপনাদের একটা ডেটের মাধ্যমে নিতে হবে, পোল্যান্ডের ক্ষেত্রে যেভাবে নিতে হয় বা ইটালির ক্ষেত্রে যেভাবে নিতে হয়। সো এখন তো আপনারা চাইলে গিয়ে একটা ভিআইপি ডেট নিয়ে আপনারা ইজিলি যে কোনো দিন আপনারা জমা দিতে পারতেছেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, এখন যারা আবেদন করতেছেন আপনারা সবাই জানেন যে ক্রোয়েশিয়ার পারমিটটা আসার পরে আপনার হাতে 2 মাস সময় থাকে এবং 2 মাসের ভিতরে আপনার এম্বাসি ফেস করতে হবে। বাট যেহেতু সেই সময়টাও 3 বছর করে দিচ্ছে, আশা করি মানে যতটুকু সম্ভাবনা মানে বোঝা যাচ্ছে বা রিউমার্স থেকে যতটুকু জানতে পারতেছি, যে লিগস গুলো পাচ্ছি, মোটামুটি মানে 80% আপনারা ধারণা করে রাখেন যে আপনাদের এম্বাসির ডেটটা, আপনার এই অ্যাপয়েন্টমেন্ট যে ডেটটা বা এম্বাসিতে যে আপনি জমা দিবেন সেই ডেটটা আপনার নিতে হবে অন্যান্য দেশের মতো করে। ফর এক্সাম্পল আপনার ইটালি বা পোল্যান্ড, এরকম একটা পরিবর্তন আপনার আসতে পারে। আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনার দেখেন বিগত দিনে যেভাবে ভিসার রেশিওটা ছিল এখনো ঠিক সেইভাবেই থাকবে, বাট মাঝখান থেকে যে সাপ্লায়ার কোম্পানি, যে প্রতারক যে কোম্পানিগুলা যারা এখানে শুধু এনে দিত বা পারমিট বিজনেস যে করতো, সেই জিনিসটা কমে যাবে। তো সেই জিনিসটা যদি কমে যায়, দেখা যাচ্ছে এখন বর্তমানে যারা ক্রোয়েশিয়া আসে তারা আপনারা সবাই জানেন এখানে কাজের চাহিদাটা খুবই কম, বাট এখানে আপনারা এই দেশটাকে হাব হিসেবে ব্যবহার করে সেন্ট্রাল ইউরোপের অন্যান্য দেশে চলে যেতে পারতেন। সো এই জিনিসটা এখন একটু কমে আসবে। সেক্ষেত্রে যদি দেখা যায় আপনি যদি এখানে আসেন, তো তাহলে দেখা যাচ্ছে যে আপনার এখানেই থাকতে হবে বা এখানেই কাজ করতে হবে, এটা কোনো ধরা বাধা নাই যে আপনাকে ধরে বেঁধে এখানে কাজ করাবে। বাট যেসব মানুষের টার্গেট ছিল যে আমি এখানে গিয়ে আমি অন্য দেশে মুভ করে ফেলবো, মানে এরকম যাদের টার্গেট ছিল তারা দেখা যাচ্ছে যে একটু ক্ষতিগ্রস্ত হতে পারেন বা এই রেশিওটা কমে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বেছে বেছে আপনাদেরকে স্কিল ওয়ার্কার যারা অভিজ্ঞ তাদেরই মূল্যায়নটা বেশি হবে। সেক্ষেত্রে নন স্কিল ওয়ার্কারদের চাইতে স্কিল ওয়ার্কারদের ভ্যালুটাও বেশি থাকবে এবং ভিসা রেশিওটাও ভালো থাকবে। সো যারা নন স্কিল ওয়ার্কার তাদেরকে আমি অনুরোধ করব, ঘরে বসে আপনার সেই কি বলে টিকটক বা ইনস্টাগ্রামে এগুলোতে স্ক্রোল করে মানুষের ডে দেখার চাইতে আপনার একটু বসে ইউটিউবে ক্রোয়েশিয়ান ভাষাগুলো শিখেন আর একটা কাজ শিখে আসেন। এটা আপনার জন্য অনেক উপকার হবে, এটা আপনার জন্য ভালো হবে। দেখেন ভাই, আপনি এখন এখানে আসতেছেন, আপনি কোনো কাজ জানেন না, তো কোম্পানি আপনাকে রাখবে না। বিগত দিনে কি হতো, আপনি যদি কাজ না জানতেন 1 মাস বা 2 মাস পরে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিত না, আপনাকে কোম্পানি বের করে দিত, আপনাকে যে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিত বা কাজটা থাকতো তারা ওখান থেকে বের করে দিত, আপনার এখান থেকে বের করে রাস্তায় নামিয়ে দিয়ে বলতো তুমি অন্য একটা কাজ খুঁজে নাও। বাট এখন আর সেটা হবে না। সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি স্কিল ওয়ার্কার হন তাহলে আপনি এখানে ভ্যালু পাবেন। সো ঘরে বসে সময় ওয়েস্ট না করে একটা কাজ শেখার চেষ্টা করেন। আর ইউটিউবে এখন আপনারা চাইলেই ক্রোয়েশিয়ার ভাষা শিখতে পারেন। তার কারণ হচ্ছে আপনি যেখানেই যান ভাষাটা হচ্ছে প্রধান একটা জিনিস। আপনি স্কিল ওয়ার্কার সবকিছু ঠিক আছে, বাট আপনার তো তাকে বোঝাতে হবে যে আমি ভাষাটা জানি বা আমি এই কাজটা জানি, আমি এই কাজের এতটুকু পারদর্শী। এই কথাটা আপনি কিভাবে বলবেন? আপনার তো অবশ্যই ভাষা জানা লাগবে, তাই না? ভাষা জানলে আপনার স্যালারি, আপনার সুযোগ সুবিধা, এভরিথিং, সবকিছু, কমিউনিকেশন সবকিছুই ভালো হবে। সো মোটামুটি অসুবিধার ভিতরে আমি বলবো এটাই। তো চলুন এবার কথা বলা যাক বাংলাদেশের যে রিমার্স গুলো চলতেছে, ভিসা রেশিও খারাপ যাচ্ছে, ভিসা দিবে না, বা বিগত দিনে কি হতে পারে, বা ইন ফিউচারে এটা আরো অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। সো সে বিষয়ে আমি বলবো, দেখেন এ বিষয়ে কথা বলতে গেলে ভিডিওটি আরো অনেক বড় হয়ে যাবে। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করবো। বাট আজকে আমি ছোট্ট একটা হিংস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন আপনারা সবাই জানেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টা মাস আপনার প্রচন্ড শীত থাকে, স্নোফল হয়, যার জন্য ইউরোপের বিভিন্ন দেশে এবং মোটামুটি সবখানেই কাজকর্ম স্থগিত থাকে। তার মানে এই না যে আপনাকে ভিসা দিবে না বা আপনার ভিসা হবে না। এই সময়টুকুতে কি হয়, যখন দেখা যাচ্ছে যে আপনি একটা ভিসার জন্য আবেদন করবেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ফরেন মিনিস্ট্রি আপনার সেই কোম্পানিতে খোঁজ খবর নিবে। তো দেখা গেল যে এই শীতের জন্য আপনার সেই কোম্পানিটা কাজ বন্ধ করে রাখছে। দেখা যাচ্ছে আপনি যে কোম্পানিতে আবেদন করছেন সেই কোম্পানিটা আপনার কাজ বন্ধ করে রাখছে। তখন যখন সেই ফরেন মিনিস্ট্রি থেকে সেখানে খোঁজ খবর নিতে যাবে, দেখবে যে আপনার কোম্পানিটা বন্ধ, বা যোগাযোগ করার চেষ্টা করবে যে আপনি কি এই লোকটাকে আনবেন কিনা।
তো দেখা যাচ্ছে আপনার কোম্পানি এখন শীতের জন্য বন্ধ করে রাখছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সেই ভিসাটা রিজেক্ট হয়ে যাবে। বাট যদি আপনার কোম্পানি রেসপন্স করে যে না আমার এই লোকটাকে লাগবে যার জন্য আমার কাজ বন্ধ হয়েছে, তাহলে আপনি ভিসা পাবেন। এটা আসলে এরকম কোনো বিষয় না যে আপনাদেরকে ভিসা দিবে না, কোম্পানির রেসপন্সের উপরে আপনার ভিসাটা বেসিক্যালি হয়ে থাকে। সো আশা করি জিনিসটা ক্লিয়ার। আরো কিছু বেসিক আলোচনা রয়েছে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বলবো। যদি আপনারা সেটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন, ইনশাল্লাহ ওই ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো চলুন এবার কথা বলা যাক যে এজেন্সির যে বিষয়টা বলতেছিলাম। এই যে এজেন্সি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি বিএইচপি ওভারসিজ লিমিটেডের মালিক ছিলেন, আমি আমার গত ভিডিওতে বলেছিলাম। এখন আবার দেখতেছি তিনি অন্য একটা এজেন্সিরও মালিক, ঢাকা এজেন্সি একটা কি যেন নামটা সঠিক আমার মনে আসতেছে না, বাট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি ক্রোয়েশিয়ার ভিসা হাতে নিয়ে বসে আছেন, ভিসা সাকসেস। গত ভিডিওতে বলেছিলাম তিনি তাদের অফিসে তালা লাগিয়ে দিয়ে মানুষের লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন তিনি এবার ক্রোয়েশিয়ার ভিসা সাকসেসের ভিডিও প্রকাশ করতেছে। এইসব লোকদেরকে চিনে থাকেন, এদের থেকে দূরে থাকবেন, যদি দেন তো জীবন শেষ হয়ে যাবে। সো ভিউয়ার্স, ভিডিওটা আর বড় করতেছি না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ক্রোয়েশিয়া নিয়ে আমি যে ব্যাপারে কথা বললাম ইনশাল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সেই ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।